ভেক্টর এবং ভেক্টর রাশি সম্পর্কে। এখানে জাস্ট এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে এই বইয়ে, জাস্ট এসি সার্কিটে ভেক্টর রাশিটা কাজে লাগে এই জন্য আলোচনা করা হয়েছে। আসলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে রচনামূলক কোয়েশ্চেনও আসে না, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত খুবই কম পরিমাণে আসে। তো আমরা হচ্ছে এটা সম্পর্কে ধারণা নিব, কারণ কাজে লাগে যেহেতু আছে। অল্প স্বল্প ধারণা নিয়ে আমরা হচ্ছে নবম অধ্যায় শুরু করব। ওকে, তো ভেক্টর ও ভেক্টর রাশি, ভেক্টর বলতে কি বোঝায় আসলে? যে সকল রাশি সম্পূর্ণভাবে প্রকাশের জন্য, যে সকল রাশি সম্পূর্ণভাবে প্রকাশের জন্য মান ও দিক উভয়টির প্রয়োজন হয়, যেমন বল, বেগ, এসি ভোল্টেজ। ঠিক আছে, তুমি বলকে আসলে যদি বলো F ইকুয়ালস টু 9 নিউটন বল, তাহলে এটা আসলে পুরোপুরি ডিফাইন করা হলো না। তো তুমি যদি বলে দাও এটা হচ্ছে লেফট সাইড, বা এদিকে চিহ্ন দিয়ে দাও উপরের দিকে, হ্যাঁ, তাহলে সেটাকে ডিফাইন করা হয়ে যায় যে আসলে উপরে নিচ থেকে উপরের দিকে 9 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ভেক্টর রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করলে সেটার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। এই জন্য ভেক্টর রাশি কি থাকে? মান এবং দিক। এসি ভোল্টেজ তুমি যদি বলো 12 ভোল্ট, ভিএসি 12 ভোল্ট, সেটা কোন দিকে যাচ্ছে তুমি যদি ডিফাইন না করে দাও তাহলে সার্কিটটা সলভ করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের ভেক্টর রাশি দরকার হয় ভেক্টর মান এবং দিক নির্ণয়ের জন্য। ঠিক আছে, স্কেলার রাশিতে শুধু দিক নির্ণয় করা হয়, সরি মান লেখা হয়, দিকের ডিরেকশন কোন দিকে সেটা দেখা হয় না বা কনসিডারেশনে নিয়ে আসা হয় না। কিন্তু তোমার হচ্ছে ভেক্টর রাশি কি করা হয়? ভেক্টর রাশি মান এবং দিক দুইটাই বিবেচনা করা হয়। এই ভেক্টর রাশিকে মূলত চার ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার ফর্ম দেখতে কিছুটা এরকম, z ইকুয়ালস টু x প্লাস j অফ y, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এরপর আছে পোলার ফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে x ও y অ্যাক্সিস রিলেটেড, x ও y অ্যাক্সিসের সাহায্যে এই ফর্ম রেক্ট্যাঙ্গুলার ফর্মটা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর পোলার ফর্মটা প্রকাশ করা হয় z ইকুয়ালস টু r থেটা, r অ্যাঙ্গেল অফ থেটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট, আর হচ্ছে রেজাল্টেন্ট, এই আরটাকে বলা হয় রেজাল্টেন্ট বা পূর্ণমান ও অ্যাঙ্গেলের সাহায্যে, কোণের সাহায্যে প্রকাশ করা হয়। রেজাল্টেন্ট ও অ্যাঙ্গেলের সাহায্যে পোলার ফর্মটা প্রকাশ করা হয়। এরপর আছে ত্রিকোণমিতিক ফর্ম, ট্রাইগোনোমেট্রিক ফর্ম, যেটাকে প্রকাশ করা হয় আর কস থেটা প্লাস জে অফ আর সাইন থেটা। এখানে সাইন থেটা এবং কস থেটার সাহায্যে প্রকাশ যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ফর্ম। আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম কি আসতো? ই টু দি পাওয়ার এক্স প্লাস জে ওয়াই, এরকম ভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে ই যেটা আছে এটা কি এক্সপোনেনশিয়াল বলা হয়। ই টু দি পাওয়ার ই এর উপর পাওয়ার আকারে যদি প্রকাশ করা হয় কোনো ভেক্টরিক্যাল ফর্মকে, সেটাকে সেই মেথডটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। সেই মেথডটাকে কি বলে? এক্সপোনেনশিয়াল ফর্ম বলে। তো এই চার পদ্ধতিতে মূলত ভেক্টর এর মানকে প্রকাশ করা হয়।
এসি ভোল্টেজ, ভিএসি বলছি এটাকে, এবং তার সাথে 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে কারেন্ট। এটা হচ্ছে কারেন্টের সমীকরণ বা সিগন্যাল, এটাকে আমরা কারেন্ট বলছি, যেটাকে আমরা বলছি আইএসি। ঠিক আছে, একটা ভোল্টেজের সমীকরণ আর একটা হচ্ছে কারেন্টের সমীকরণ। তো এটা হচ্ছে আমরা হ্যাঁ 90 ডিগ্রি দাও, সমস্যা নাই। তো এই যে চিত্রটা দেখছো, এই চিত্রকে বলা হয় ফেজরিক্যাল ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম। কেন ফেজর ডায়াগ্রাম? এটাকে ফেজর ডায়াগ্রাম কেন বলা হয়? কারণ এখানে কোণ নির্দেশ করা থাকে, এখানে 0, এখানে π/2, এখানে পাই, এখানে হচ্ছে 3π/2, এখানে হচ্ছে তোমার না, এখানে হচ্ছে কি হবে, এখানে 0, এখানে হচ্ছে তোমার 45, মানে হচ্ছে π/4। তাই কি আসলে না, এখানে হচ্ছে π/2ই হবে, π/2, তারপর পাই, তারপর হচ্ছে 3π/2, ঠিকই ছিল আগেই। এরপর এটা হচ্ছে 2π, এরপর হচ্ছে মানে 360, 360-এর সাথে যদি আমি প্লাস আরো 90 করি তাহলে আসবে হচ্ছে তোমার কত ডিগ্রি, 40 আর 50, মানে হচ্ছে 450 ডিগ্রি। 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, এরপরে 450, এখানে 5π/2 আসবে। ঠিক আছে, তো এই ডায়াগ্রাম দিয়ে হচ্ছে, এই ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারি যে তোমার ভোল্টেজের ইকুয়েশনটা শুরু হয়েছে তোমার কত থেকে, 0 থেকে, আর কারেন্ট শুরু হয়েছে হচ্ছে 90 ডিগ্রি থেকে। তো এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তো যেহেতু আমরা ফেজ ডিফারেন্স বা অ্যাঙ্গেল ডিফারেন্স আমরা বুঝতে পারি, এই জন্য এটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম। আর যদি এই লাইনটাকে যদি ভোল্টেজ ধরি তাহলে সে কি আছে, কারেন্ট হচ্ছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। ল্যাগিং মানে হচ্ছে ল্যাগ করা, মানে কি পিছিয়ে থাকা না, পিছিয়ে থাকা। আর লিডিং মানে হচ্ছে এগিয়ে থাকা, এগিয়ে থাকা। একটা হচ্ছে লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং, একটা লিডিং আর একটা হচ্ছে ল্যাগিং। তো এখানে আমরা কি বলছি, ভোল্টেজের সমীকরণ এখান থেকে শুরু হয়েছে, কারেন্টের সমীকরণ এখান থেকে শুরু হয়েছে। তার মানে যদি এটা এই রেখাটা ভোল্টেজের হয়, কারেন্ট এর থেকে 90 ডিগ্রি নিচের দিকে থাকবে। এটা ভোল্টেজ হইলে এটা কারেন্ট হবে, এটা আইএসি আর এটা হচ্ছে ভিএসি। ঠিক আছে, এইটাকেই বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। যদি সিগন্যালের মতো থাকে সেটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম, আর যদি কোণ বা অ্যাঙ্গেলের রেখাটা না থাকে সেটাকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, আমি ভোল্টেজকে এই সোজা ধরছি, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কয় ডিগ্রি ল্যাগিংয়ে আছে, ল্যাগিং মানে পিছিয়ে থাকা, সে কয় ডিগ্রি ল্যাগিংয়ে আছে, 90 ডিগ্রি ল্যাগিংয়ে আছে। তাহলে লম্ব বরাবর কারেন্ট থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে, সরি ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকবে হচ্ছে কারেন্ট। এটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম, এটাকে বলা হয় ভেক্টর ডায়াগ্রাম। ওই ফর্মগুলো একটু আমি এক্সপ্লেইন করি, যে 4 ভাবে মূলত প্রকাশ করা হয়, তার মধ্যে 2টা বেশি কাজে লাগে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ভেক্টর, হ্যাঁ, যেটা মূলত প্রকাশ করা হয় এভাবে, একটা ত্রিভুজের সাহায্যে। এটাকে এক্স ধরা হয়, ভূমি বরাবর এক্স ধরা হয়, আর তোমার লম্ব বরাবর ওয়াই ধরা হয়, এবং এই দুইটার ভেক্টরিক্যাল যোগফল হচ্ছে এটা জে অফ ওয়াই ধরা হয়। জে কি আমরা একটু পরেই আলোচনা করব। তো এই দুইটার যোগফল হচ্ছে এক্স প্লাস জে অফ ওয়াই। হ্যাঁ, তো এখান থেকে মূলত আমরা হচ্ছে কি পাই, রেক্ট্যাঙ্গুলার ফর্ম পাই। যদি এটাকে ভোল্টেজ ধরি আমি, হ্যাঁ, এটাকে আমরা যদি রেজিস্টিভ, ভূমি বরাবর যেটা থাকে এসি সার্কিটে সেটাকে রেজিস্টিভ ভোল্টেজ বলি, আর এটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ ভোল্টেজ। রিঅ্যাক্টিভ ভোল্টেজ হলে ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্ট, পাওয়ার হলে পাওয়ার। ঠিক আছে, লম্ব বরাবর উপরে থাকলে সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর নিচে থাকলে, এটা নিচেও থাকতে পারে, নিচে থাকলে সেটা হবে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। নিচে যদি থাকে তাহলে
এক্স মাইনাস জে অফ ওয়াই হবে। এই নিচে হচ্ছে এটা ক্যাপাসিটি, তোমার হচ্ছে ল্যাগিং থাকে হচ্ছে তোমার ক্যাপাসিটিভের ক্ষেত্রে, আর ইন্ডাকটিভের ক্ষেত্রে লিডিং থাকে। হ্যাঁ, বেশি কিছু জানতে হবে না, জাস্ট রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা দেখাচ্ছি, আমরা নবম অধ্যায়ে ডিটেইলে জানবো। হ্যাঁ, তো এই দুইটা যোগ করলে যে যোগফলটা পাই সেটা হচ্ছে, সেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটাকে যদি আর ধরি, এটাকে ধরি যদি এক্স ধরি, হ্যাঁ, তাহলে জেড ইকুয়ালস টু আসবে আর প্লাস জে অফ এক্স। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, এরপর হচ্ছে এক্স হচ্ছে রিঅ্যাকটেন্স। এটা দুই ধরনের রিঅ্যাকটেন্স হতে পারে, এখানে প্লাস মাইনাস দিয়ে নাও। যদি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স হয় তাহলে পজিটিভ হবে, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স হলে এখানে মাইনাস চলে আসবে। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গুলার ফর্মকে এভাবে জেড ইকুয়ালস টু আর প্লাস জে অফ এক্স ধরা হয়। জেড কে বলা হয় ইম্পিডেন্স, মানে সার্কিটের টোটাল বাধা। আর কে কি বলা হয় সবাই জানো, রেজিস্ট্যান্স। এক্স কে বলা হয় রিঅ্যাকটেন্স। রিঅ্যাকটেন্স দুই প্রকার হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ, যেটা হচ্ছে ইন্ডাক্টরের জন্য হয়, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ, যেটা ক্যাপাসিটরের জন্য হয়। ঠিক আছে, এই দুই প্রকার রিঅ্যাকটেন্স হয়। যদি ইন্ডাকটিভ হয় তাহলে এখানে প্লাস হবে, ক্যাপাসিটিভ হলে এখানে মাইনাস হবে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কিভাবে আমরা হচ্ছে এসি সার্কিটকে প্রকাশ করব। এরপর আসো হচ্ছে পোলার ফর্ম। পোলার ফর্ম, হ্যাঁ, পোলার ফর্মটা কি? পোলার ফর্মটা এভাবে প্রকাশ করা হয়, এরকম একটা অ্যাঙ্গেল থাকে, এই বরাবর ভোল্টেজ, এই বরাবর কারেন্ট থাকে, তো মাঝখানে একটা আর থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রেজাল্টেন্ট, এবং এটা এই ভূমি থেকে এই পর্যন্ত একটা কোণ থাকে, সেটাকে আমরা বলি থিটা কোণ। হ্যাঁ, তুমি যদি এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে আমরা পোলার ফর্মটাকে প্রকাশ করা হয় জেড ইকুয়ালস টু আর থিটা কোণ। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ থিটা এভাবে প্রকাশ করা হয়। থিটাটা কি? থিটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। থিটাটা হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর হচ্ছে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট বা লব্ধি এটাকে বলা হয়। রেজাল্টেন্ট বা বাংলায় বলা হয় লব্ধি। ঠিক আছে, আর থিটা হলো তোমার অ্যাঙ্গেল বিটুইন বা কোণ, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ওকে, তো এখান থেকে যদি আর এর মান বের করতে হয় তাহলে এভাবে বের করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার উপর হোল স্কোয়ার প্লাস এটার উপর হোল স্কোয়ার দিলে, তার উপর রুট দিলে যেটা পাবো সেটা হচ্ছে আর। ঠিক আছে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। রেক্ট্যাঙ্গুলার ফর্মকে এইভাবে লেখা হয়, পোলার ফর্মকে এভাবে লেখা হয়। ঠিক আছে, এই দুইটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক ফর্ম, এগুলা খুব বেশি ব্যবহার হয় না। এরপর এই অধ্যায়ের লাস্ট যেটা আছে সেটা হইল যে অপারেটর। এই যে অপারেটর কখন কাজে লাগে? যখন সার্কিটে ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ উপাদান থাকবে, যখন কোনো সার্কিটে ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ উপাদান থাকবে, তখন তার সাথে যে অপারেটর বসে, এই যে অপারেটরকে বলা হয় ইমাজিনারি ফাংশন। ইমাজিনারি ফাংশন। হ্যাঁ, এই যে কে তোমার ম্যাথের ক্ষেত্রে আই লেখা হয়, ম্যাথের ক্ষেত্রে আই লেখা হয়, এসি সার্কিটের ক্ষেত্রে জে লেখা হয়। ঠিক আছে, তো এই জে এর একটা মান আছে বা আই এর একটা মান আছে, সেটা হচ্ছে √/-1। এটা হচ্ছে জে অথবা আই এর মান, √/-1, এটা হচ্ছে জে অথবা আই এর মান। হ্যাঁ, তারপর হচ্ছে জে স্কোয়ারেরও একটা মান আছে, সেটা হলো শুধু -1। জে কিউবের একটা মান আছে, সেটা হচ্ছে -j,
জে টু দি পাওয়ার 4 এর আরেকটা মান আছে শুধু জে টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে শুধু, না সম্ভবত জে টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1 প্লাস 1, হ্যাঁ জে টু দি পাওয়ার 4 এর মান প্লাস 1। তো এটা কই বসে? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল এর সাথে যে সামনে যে বসে অথবা এক্সসি এর সাথে সামনে যে বসে, ঠিক আছে? অর্থাৎ এক্সএল এবং এক্সসি এটা হচ্ছে ক্যাপাসিটিভ অথবা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি এক্সসি। তো এই দুইটার সামনে যে অপারেটর বসে, যে অপারেটর কেন বসে? আসলে এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বাস্তবও হতে পারে অবাস্তবও হতে পারে, আসলে আমরা শুরু থেকে জানি না, এই জন্য সামনে একটা ইমাজিনারি ফাংশন এই যে অপারেটরটা আমরা ধরে নেই, এটাই নিয়ম। এই হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ের আলোচনা যে ভেক্টর আসলে এসি সার্কিটে কি কি কাজে লাগে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম কাজে লাগে। এর প্রথম আমি শিখাইছি কি ফেজর ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রাম, এই দুইটা অবশ্যই কাজে লাগে। এরপর হচ্ছে কি শিখাইছি যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম পোলার ফর্ম কাজে লাগে। এরপর এই যে অপারেটরটা কাজে লাগে, যে অপারেটর এই মানগুলো অনেক সময় দরকার হয়। রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কি এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আর পোলার ফর্ম কি এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে হচ্ছে একটা আর এবং থিটা যখন চলে আসে তখন সেটাকে বলা হয় পোলার ফর্ম। তো এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক দেখব এখন। লেট বা ধরি আর একটি ভেক্টর, হ্যাঁ ধরি আর একটা রেজাল্টেন্ট ভেক্টর। তো এই বরাবর আর এর এই বরাবর কি আছে? এই বরাবর এক্স আছে, আর উপরে এই বরাবর এখানে দেয়া যে কথা এখানে দেওয়া একই কথা কিনা? এই বরাবর ওয়াই আছে না, লম্ব বরাবর ওয়াই আছে, ভূমি বরাবর এক্স আছে। তাহলে যদি আর ভেক্টর হয় তাহলে আর এর মানটা কি হবে? এই আর যদি এখান থেকে এই পর্যন্ত মান হয় তাহলে আর এর মানটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারবো কি আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে লিখতে পারো। তাহলে আর ইকুয়ালস টু আসবে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর এর মান আসলো, ঠিক আছে? এখন আর এর সাথে একটা থিটা আছে না, সেই থিটার মান আমরা কিভাবে বের করব? এই থিটার মান আমরা আর এর মান বের করলাম, মানে রেক্ট্যাঙ্গুলার ফর্ম যেটা ছিল এক্স আর ওয়াই অ্যাক্সিস সেটাকে পোলার ফর্মে রূপান্তর করতে গেলে আমার দুইটার মান লাগবে। আর এর মান বের করলাম আমরা এই সূত্র দিয়ে, এবং থিটার মান আমরা কিভাবে বের করব? থিটার মান যদি তুমি ধরো ট্যান থিটা ধরো, এই ত্রিভুজটাতে যদি ট্যান থিটা ধরো, ট্যান থিটার মান কি হবে? ট্যান, হ্যাঁ লম্ব বাই ভূমি না, ট্যান থিটার মান কি? লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, লিখতে পারি কি না? তাহলে জেড ইকুয়ালস, যদি রেক্ট্যাঙ্গুলার ফর্ম এক্স প্লাস জে অফ ওয়াই হয়, তাহলে পোলার ফর্মটা কি ছিল আমার? আর থিটা, আর অ্যাঙ্গেল অফ থিটা। তো আর এর মান কি? আর এর মান যদি এই পোলার ফর্মেই বসাতে চাই তাহলে আর এর মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার মান কি পাইছি আমরা? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই ফর্মটাকে আমরা এই ফর্মে কনভার্ট করে নিলাম। তোমার অনেক সময় রেক্ট্যাঙ্গুলার ফর্মের মান দেয়া থাকবে, কিন্তু সেটাকে তোমাকে কি করতে হবে? পোলার ফর্মে আনসার লিখতে হবে। রেক্ট্যাঙ্গুলার ফর্মের এক্স এর মান দেয়া আছে, ওয়াই এর মান তোমাকে দেয়া আছে খাতায়, হ্যাঁ যেরকম ধরো 10 প্লাস জে অফ 15 এটা দেয়া আছে, এটা তোমাদের কোশ্চেনে দেয়া আছে। তো এখানে এক্স এর মান কত? 10, ওয়াই এর মান কত? 15। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেয়া আছে, তোমাকে পোলার ফর্মে করতে গেলে কি করতে হবে? এই যে এই সূত্রে ফেলতে হবে। এটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, অ্যাঙ্গেল অফ কত হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে 15/10। হ্যাঁ এটা দিলে আর এর মান পাবা একটা, আর এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলের মানটা বা কোণের মানটা পেয়ে যাবে, ঠিক আছে?
এভাবে আসলে আমরা রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার ফর্মে কনভার্ট করতে পারি। এই সম্পর্কটা সংক্ষিপ্ততে আসতে পারে এই অধ্যায় থেকে, এই জন্য করাই দিলাম। আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। 2 নাম্বার ম্যাথটা একটু বড় লাগতেছে, এটা করাই। দেয়া আছে 20 অ্যাঙ্গেল অফ 120, এটা দেয়া আছে। হ্যাঁ, ও আরেকটা দেয়া আছে 60 মাইনাস জে অফ 50, এটা দেয়া আছে। ওকে, তো বলছে এই দুইটা যোগ করতে হবে। যোগ করতে হবে কি? পোলার ফর্মে। পোলার ফর্মে যোগ করতে হবে। পোলার ফর্মে নিয়ে এসে যোগ করতে হবে। তো পোলার ফর্মে যোগ করতে হলে এটা তো পোলার ফর্মে আসেই, এটাকে আমার পোলার ফর্মে নিয়ে আসতে হবে না? তো পোলার ফর্মে নিয়ে আসার সূত্র কি? দেখো, এটা হচ্ছে এক্স প্লাস জে অফ ওয়াই, এটার স্ট্রাকচার এটা। তো এখানে প্লাস ছিল, তখন হচ্ছে আমরা প্লাস ওয়াই লিখতাম। এখানে যেহেতু মাইনাস আছে, এজন্য আমরা এখন হচ্ছে ওয়াই এর সামনে একটা মাইনাস দিয়ে দিব। তো এটাকে পোলার ফর্মে রূপান্তর করতে গেলে কি করতে হবে? আর ইকুয়ালস টু কি হবে? রুট ওভার 60 স্কোয়ার প্লাস মাইনাস 50 স্কোয়ার। ঠিক আছে, সূত্রে কিন্তু প্লাস ছিল, এখানে মাইনাস আছে, এই জন্য আমি ওয়াই এর সামনে একটা মাইনাস দিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মান। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 83.86। এখন থিটার মান কিভাবে বের করব? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স না? তো ওয়াই এর মান কত? -50, এক্স এর মান হচ্ছে 6। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে, এটা ক্যালকুলেটরে সিম্পলি বসাই দিবা। হ্যাঁ, ক্যালকুলেটরে এগুলো সবগুলোর অপশনই আছে। রুট দিয়ে দিবা, তারপর এটার স্কোয়ার প্লাস ব্র্যাকেট দিবা -50, তার উপর হোল স্কোয়ার দিয়ে দিবা। আর হচ্ছে থিটা বের করতে ট্যান ইনভার্স একটা ডিরেক্টলি শিফট চেপে, ট্যান এর উপর যদি শিফট চেপে বসায় দাও তাহলে সেটা ট্যান ইনভার্স হয়ে যাবে। তার উপর দুইটা ডিভাইডেড নিয়ে আসবা, -50 দিবা এবং 60 দিবা, একটা মান চলে আসবে ডিরেক্ট। সেই মানটা হলো কত? 39.8। ঠিক আছে, এটা হচ্ছে থিটার মান -39.8। ওকে, এটাকে এভাবেই রাখো, পজিটিভে কনভার্ট করার প্রয়োজন নাই, কারণ এটাও নেগেটিভে আছে। হ্যাঁ, তো এটা প্লাস এটা করলে কত আসবে? 83.86 মাইনাস অ্যাঙ্গেল অফ 39.8। হ্যাঁ, এই দুইটা চাইলে তুমি ডাইরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারো। 78.1। হ্যাঁ, এখানে আসে 78.1। 78.1। ঠিক আছে, 78.1। এখন কমপ্লেক্স করো। প্রথমে কি করবা? ব্র্যাকেট দিয়ে নিবা। প্রথমে ওই যে মেনুতে গিয়ে কমপ্লেক্স, দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করবা। কমপ্লেক্সে গিয়ে এখন কি করবা? ব্র্যাকেট দিয়ে নিবা সামনে 20 অ্যাঙ্গেল অফ শিফট ইএনজি করলে অ্যাঙ্গেল চলে আসবে -120। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে নিবা 78.1 অ্যাঙ্গেল অফ -39.8 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আসছে যেটা, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে। এটাকে পোলার ফর্মে কনভার্ট করবে কিভাবে? অপশনে যাবা, অপশনে গিয়ে নিচে চাপবা, এই যে পোলার ফর্মে 1 নম্বরে আছে 1 এ ক্লিক করবা, পোলার ফর্মে চলে আসবে 83.85 অ্যাঙ্গেল অফ -53.4 বা 39 বলতে পারো। এই অ্যাঙ্গেলটা এইভাবে রেখে দিতে পারো, অথবা এটাকে পজিটিভ করতে চাইলে কি করবা? 83.85 অ্যাঙ্গেল অফ 360 -53.39, এটাকে করলে আসবে 83.85 অ্যাঙ্গেল অফ কত আসবে? 306.6 ডিগ্রি। এটা হচ্ছে आंसर। নবম অধ্যায় শুরু করব। এসি সার্কিটের উপাদানসমূহ। এসি সার্কিটের উপাদানসমূহ। এসি সার্কিটের উপাদানসমূহ। এসি সার্কিটে কি কি উপাদান থাকে এবং উপাদান আসলে এই অধ্যায়ে মূলত উপাদান নিয়ে আলোচনা করা হয়নি, উপাদানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এসি সার্কিটে মূলত 3টা উপাদান থাকে, রেজিস্টর,
ক্যাপাসিটর, এটা হচ্ছে মৌলিক উপাদান আর কি, আর ইন্ডাক্টর। এগুলো লাগাইলে আমরা এসি সার্কিটে যেটা পাই সেটা হচ্ছে ইম্পিডেন্স পাই। সার্কিট থেকে যে বাধাটা পাই আমরা সেটাকে ইম্পিডেন্স জেড বলি। জেডটা আসলে কিসের সমষ্টি? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, জে তো জে অপারেটর ইমাজিনারি ফাংশন, এটা কিছুক্ষণ আগেই বলছি। ইমাজিনারি ফাংশন, হ্যাঁ। আর এক্সেল হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ ইন্ডাক্টরের যে বাধা প্রদান করার ক্ষমতা, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এই হচ্ছে জেড। জেডকে বলা হয় ইম্পিডেন্স। সার্কিটের এসি সার্কিটের টোটাল বাধা, সেটা কিসের সমন্বয়ে গঠিত? এই তিনটা উপাদান থেকে যেটা পাই, রেজিস্টর থেকে রেজিস্ট্যান্স পাই, ইন্ডাক্টর থেকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাই, আর ক্যাপাসিটর থেকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স পাই। এই হচ্ছে এসি সার্কিটের উপাদান। তোমাদের এই অধ্যায়ে, নবম অধ্যায়ে এসি সার্কিটের এই উপাদানগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। সার্কিট যদি বিশুদ্ধ রেজিস্টিভ হয়, একটা এসি সার্কিট যদি বিশুদ্ধ রেজিস্টিভ হয়, অর্থাৎ এখানে শুধু যদি রেজিস্ট্যান্স থাকে, তাহলে আসলে কি হয়? এখানে আমি একটা এসি ভোল্টেজ দিচ্ছি আর একটা শুধু রেজিস্ট্যান্স আছে, তাহলে আসলে কি ঘটবে? প্রথম কথা, কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকবে, একই ফেজে। ইন ফেজ মানে হচ্ছে একই অ্যাঙ্গেলে থাকবে, অ্যাঙ্গেলে থাকবে, একই ফেজে বা অ্যাঙ্গেলে থাকবে। এর অর্থ হলো দেয়ার ইজ নো ডিফারেন্স between the voltage and current angle। হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে একই ফেজে থাকবে। হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্টের কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, এর একই ফেজে থাকবে। তাহলে আমরা দুইটা ডায়াগ্রাম শিখছিলাম অষ্টম অধ্যায়ে। কি শিখছিলাম? একটা হচ্ছে তোমার ফেজর ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এই দুইটা ডায়াগ্রামই আমরা এখানে দেখব। হ্যাঁ, ফেজর ডায়াগ্রামটা কিরকম? এটা যদি আমি ভোল্টেজ আঁকি, ফেজর ডায়াগ্রামটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের সিগন্যাল দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে ধরো ভোল্টেজের সিগন্যাল, এটা হচ্ছে ভোল্টেজের সিগন্যাল, 0 থেকে শুরু হয়েছে, 90-তে হচ্ছে তোমার ম্যাক্সিমাম হয়েছে, 180-তে আবার 0-তে আসছে, আবার 3π/2 মানে হচ্ছে 270-এ ম্যাক্সিমাম হয়ে গেছে, নেগেটিভ ম্যাক্সিমাম যেটাকে আমরা বলি। আবার 2π মানে 360-এ সে কি হয়ে গেছে, আবার 0-তে চলে আসছে, একটা সাইকেল সে সম্পূর্ণ করে ফেলছে। ওকে, তো এটা হচ্ছে ভোল্টেজের ডায়াগ্রাম। আর যদি সার্কিট, এটা পিওর রেজিস্টিভ বা বিশুদ্ধ বলতে আসলে পিওর বোঝায়। পিওর রেজিস্টিভ যদি হয়, ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স থাকবে না। তার মানে ভোল্টেজ যেখান থেকে শুরু হয়েছে, কারেন্টও সেখান থেকেই শুরু হবে এবং সেখানেই শেষ হবে, একই ফেজে থাকবে। তো এখানে হচ্ছে ভোল্টেজের মাত্রা একটু বেশি, কারেন্টের মাত্রা একটু কম, এই জন্য ভোল্টেজটা একটু বেশি উঁচু দেখাচ্ছি, কারেন্টকে একটু নিচু দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টেন্সিটি মানে তীব্রতা। উপরেরটা অ্যামপ্লিটিউড বা ইন্টেন্সিটি বলতে পারো, অ্যামপ্লিটিউড বলে দাও, অ্যামপ্লিটিউড বা মাত্রা বলতে পারো। ভোল্টেজের মাত্রাটা বা মানটা একটু বেশি, কারেন্টের মানটা একটু কম ধরছি। কিন্তু দেখো এখান ভোল্টেজ 0 থেকে শুরু হয়েছে, কারেন্টও 0 থেকে শুরু হয়েছে,
ভোল্টেজও তোমার 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়েছে, কারেন্টও 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়েছে, আবার দুইটাই জিরোতে আসছে, দুইটাই জিরোতে নেগেটিভ ম্যাক্সিমাম 270 ডিগ্রিতে আবার দুইটাই কি বলে নেগেটিভ ম্যাক্সিমাম হয়েছে, আবার জিরোতে 2 পাইয়ে অর্থাৎ 360-এ চলে আসছে, দুইটা জিরোতেই। ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ যখন হবে তখন তার ফেজর ডায়াগ্রামটা এরকম হবে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকবে, এটাকে বলা হয় ফেজর ডায়াগ্রাম, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। আর যদি ভেক্টর ডায়াগ্রামের কথা বলি তাহলে ভেক্টর ডায়াগ্রামটা কীরকম হবে, এরা যদি ভোল্টেজ হয় এর একই ফেজে হবে কারেন্ট, অর্থাৎ এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না, থিটা কোণ থাকবে না, কারেন্ট যেদিকে ভোল্টেজ যেদিকে হবে কারেন্টও সেম দিকে হবে। তাহলে এর ইকুয়েশন কি হবে, যদি ভোল্টেজের ইকুয়েশন ভি ইকুয়ালস টু ভিএম বা ভিম্যাক্স সাইন ওমেগা টি হয়, তাহলে আই ইকুয়ালস টু কি হবে, আই ম্যাক্স সাইন ওমেগা টি, একই জিনিস হবে, কারণ দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স নাই, ভোল্টেজ যে এর সমীকরণ যেরকম হবে কারেন্ট এর সমীকরণও একই হবে, এদের মধ্যে ডিফারেন্স পাওয়া যাবে না। হ্যাঁ, এবং এর কারেন্টের সূত্র কি হবে পিওর রেজিস্টিভের ক্ষেত্রে, আই ইকুয়ালস টু ভি বাই আর, এগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো পরের অধ্যায়গুলোতে কাজে লাগবে, তোমরা নোট আউট করে নিবা। আই ইকুয়ালস টু হবে ভি বাই আর, হ্যাঁ, আর হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের সমীকরণ হচ্ছে এটা, সমীকরণ এটা, কারেন্টের সূত্র এটা, ভি ইকুয়ালস টু তাইলে কি হবে, ভি ইকুয়ালস টু আই আর হবে। ঠিক আছে, এই হচ্ছে যদি সার্কিটটা বিশুদ্ধ রেজিস্টিভ বা পিওর রেজিস্টিভ হয় তখন। পিওর ইন্ডাকটিভ দেখি আমরা, ইন্ডাকটিভ, হ্যাঁ, পিওর ইন্ডাকটিভ যদি হয় তাহলে এখানে একটা সার্কিটে শুধু ইন্ডাক্টর থাকবে, অন্য কিছু থাকবে না, একটা ভোল্টেজ সোর্স থাকবে, এসি ভোল্টেজ সোর্স, এবং একটা ইন্ডাক্টর থাকবে, এটা হচ্ছে এল। ঠিক আছে, তো পিওর ইন্ডাকটিভ হলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাই। হ্যাঁ, যদি পিওর রেজিস্টিভ হতো তখন আমরা শুধু রেজিস্ট্যান্স পাইতাম, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাই, যেটাকে বলা হয় এক্সএল। হ্যাঁ, এক্সএল এর সূত্র হচ্ছে 2πfl অথবা ওমেগা এল, ওমেগা মানেই হচ্ছে 2πf। ঠিক আছে, তুমি এটা চাইলে ওমেগা এল লিখতে পারো অথবা 2πfl লিখতে পারো। ঠিক আছে, আর আমরা জানি ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টরের সংজ্ঞা যদি দেখো, ইন্ডাক্টর কারেন্ট প্রবাহে বা কারেন্ট প্রবাহের পরিবর্তনকে, কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করে, বাধা প্রদান করে। হ্যাঁ, ইন্ডাক্টর কি করে, কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করে। এই জন্য কি হয়, ইন্ডাকটিভ সার্কিটে, পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ এর তুলনায়, ভোল্টেজ এর থেকে কারেন্ট ল্যাগিং এ থাকে। ল্যাগিং মানে কি, পরে না, এটা নিয়েও বলেছি আমি অষ্টম অধ্যায়ে, যে ল্যাগিং মানে হচ্ছে পরে, লিডিং মানে হচ্ছে আগে, অর্থাৎ কারেন্ট পিছিয়ে থাকে। কারেন্ট কি থাকে, পিছিয়ে থাকে, ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে। এটার ফেজর ডায়াগ্রাম যদি আমি দেখি তাহলে কিরকম হবে, এটা যদি শুধু পিছিয়েই থাকে না, 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে। যদি পিওর ইন্ডাকটিভ হয় তাহলে সেটা 90 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, কিন্তু তোমার পিওর ইন্ডাকটিভ, পিওর রেজিস্টিভ, পিওর ক্যাপাসিটিভ সার্কিট আসলে বাস্তবে পাওয়া যায় না বা বাস্তবে এক্সিস্টও করে না। এটা হচ্ছে এগুলো জাস্ট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এরকম ধরে নেই। তো পিওর ইন্ডাকটিভ যদি কোনো সার্কিট হয় সেটা ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি কি থাকবে, ল্যাগিং এ থাকবে, মানে পিছিয়ে থাকবে, আগে না, পিছিয়ে পিছিয়ে থাকবে। তো এটা যদি ভোল্টেজের ইকুয়েশন আমরা ধরে নেই তাহলে কারেন্টের ইকুয়েশন কি হবে, এটা 0 ডিগ্রি, এই জায়গায় হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে পাই,
এখানে হচ্ছে 3π/2, এখানে হচ্ছে 2π। ঠিক আছে, তো এটা যদি ভোল্টেজের ইকুয়েশন হয় তাহলে পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন শুরু হবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে কারেন্টের ইকুয়েশন শুরু হবে। হ্যাঁ, এই জায়গায় ম্যাক্সিমাম হবে, এই জায়গায় শেষ হবে। ঠিক আছে, এরকম হবে কারেন্টের ইকুয়েশন যদি সার্কিট পিওর ইন্ডাকটিভ হয়। এটা হচ্ছে সেই ফেজর ডায়াগ্রামটা। সার্কিট পিওর ইন্ডাকটিভ হলে কারেন্টের ইকুয়েশন হবে এরকম। হ্যাঁ, তোমার ভোল্টেজ শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। এরপর হচ্ছে কারেন্ট শুরু হয়েছে কি 90 ডিগ্রি পরে থেকে না, এজন্য কারেন্ট ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে আসে। হ্যাঁ, ভোল্টেজ থেকে কারেন্ট পিছনের দিকে আসে। হ্যাঁ, এটাকে তুমি আগেও বলতে পারো চাইলে। হ্যাঁ, আগে বা পিছিয়ে দুইটা মিনিং আসে। ল্যাগিং মানে হচ্ছে আগে বা পিছিয়ে, আর লিডিং মানে হচ্ছে পরে বা উপরে, দুইটা মিনিংই খাটে। ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে অথবা আগে থাকে। হ্যাঁ, পিছিয়ে কথাটার অর্থ যখন আমি হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আঁকবো তখন দেখো, ধরো এটা ভোল্টেজের একটা লাইন টানলাম, এটা হচ্ছে ভোল্টেজ, আর কারেন্টের লাইনটা হবে এরকম, যেটা হচ্ছে 90 ডিগ্রি ডিফারেন্স থাকবে। এটা ভোল্টেজ আর এটা কারেন্ট। পিওর ইন্ডাকটিভ হলে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, মানে পিছিয়ে থাকবে। আর হচ্ছে আগে কথাটা অর্থ আছে হচ্ছে ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে, অর্থাৎ ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি সামনে থাকে। হ্যাঁ, তুমি এই পিছিয়ে এটাকে বলো পিছিয়ে, আর লিডিং বলতে বোঝাও এগিয়ে। ঠিক আছে, একটা মিনিং ধরে নিলেই সুবিধা। হ্যাঁ, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে থাকে, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, ভেক্টর ডায়াগ্রাম। এ হচ্ছে তোমার এসি সার্কিটের দুইটা উপাদান চলে গেল। আই ইকুয়ালস টু বলবা V/XL। আই ইকুয়ালস টু হবে কি V/XL, যেখানে XL ইকুয়ালস টু হচ্ছে লিখতে পারো ওমেগা এল অথবা 2πfl। ওমেগা এলও লিখে দিতে পারো অথবা 2πflও লিখে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা হার্জে প্রকাশ করা হয়। তো আমরা এখন পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সম্পর্ক দেখব। তোমার পিওর রেজিস্টিভের ক্ষেত্রে ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ভি ইকুয়ালস টু ছিল, ছোট ভি ইকুয়ালস টু ছিল ভিএম সাইন ওমেগা টি, আই ইকুয়ালস টু ছিল আইএম সাইন ওমেগা টি, মানে একই ইকুয়েশন ছিল। কিন্তু পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে ইকুয়েশনটা একটু আলাদা হয়। পিওর ইন্ডাকটিভ যখন হবে তখন আমরা পাবো ভি এর ইকুয়েশন তো সব ক্ষেত্রেই সমান থাকবে, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এটা হচ্ছে ভি এর ইকুয়েশন, সাইন ওমেগা টি। আর ইন্ডাকটিভ তোমার হচ্ছে এটা ইকুয়ালস টু তুমি লিখে দিতে পারো আরেকটা, সেটা কি? ইন্ডাকটিভের ক্ষেত্রে ভোল্টেজের আরেকটা সূত্র আছে, কারেন্টের যে সূত্র ছিল V/XL। হ্যাঁ, এখান থেকেও লিখে দিতে পারো, অথবা ইন্ডাক্টরের ক্ষেত্রে V ইকুয়ালস টু I ইন্টু XL লেখা যায়। ভি এর আরেকটা সূত্র আছে L di/dt। এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজের সূত্র এটা। আর ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সার্কিটের এটা হচ্ছে VL এর সূত্র, আর ভিসি এর সূত্র আছে, ভিসি এর যে সূত্র আছে সেটা হচ্ছে কিউ থেকে পাই আমরা, কিউ ইকুয়ালস টু সিভি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের সূত্র আছে, তোমার ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টের সূত্র হচ্ছে I ইকুয়ালস টু di/dt, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের সূত্র হচ্ছে তোমার dq/dt। আর ভোল্টেজ এর পাই আমরা কিভাবে? ভোল্টেজ পাই হচ্ছে L di/dt। হ্যাঁ, VL ইকুয়ালস টু আমরা VL এর সূত্র হচ্ছে IL,
বা আই এক্সেল বলে দিতে পারো। যখন আই এক্সেল বলবা তখন আই এভাবেই রাখতে হবে, কিন্তু যদি এল আকারে আনতে চাও তাহলে আই এর এই ফর্মটা বসাইতে হবে, ডিআই বাই ডিটি। ঠিক আছে? তোমার হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের এই সূত্র প্রযোজ্য হয়, এই সূত্র প্রযোজ্য হয়। এটা হচ্ছে প্রাইমারি লেভেলে। একবারে প্রাথমিক ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হয়। কোনো ইকুয়েশন সলভ করতে গেলে এই সূত্রটা কাজে লাগে, আর ম্যাথ করতে গেলে এই সূত্রটা কাজে লাগে। ঠিক আছে? আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ইকুয়েশন সলভ করতে গেলে এই সূত্র কাজে লাগে। হ্যাঁ, এখান থেকে ভি পাবা, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। ওকে, আমরা ভি ইকুয়ালস টু কি জানি? আই এক্স সি। এখানে যদি আই বসাও তাহলে ডি কিউ বাই ডিটি ইন্টু কিউ বাই সি এরকম আসবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। আচ্ছা, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি, ইন্ডাক্টরের ক্ষেত্রে বিষয়টা আগে সলভ করে নিই। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ভোল্টেজের ইকুয়েশন সবসময় সমান থাকবে। ভি ইকুয়ালস টু আমরা যেটা জানতাম আগে, ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এখন ইন্ডাক্টরের ক্ষেত্রে এটাকে আবার ইকুয়াল টু লেখা যায় কি? এল ডিআই বাই ডিটি। কি লিখতে পারি আমরা? ভি ম্যাক্স সাইন ওমেগা টি ইকুয়ালস টু লিখতে পারি এল ডিআই বাই ডিটি। হ্যাঁ, তো এখন কি করবা? এই ডিটিটাকে এই পাশে পার করবা, জাস্ট ডিটি এবং এল কে দুইটাকেই পার করে দাও। এই ভি এর কথা ভুলে যাও, এটা ইকুয়ালস টু এটা লেখা যায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে ডিআই ইকুয়ালস টু, জাস্ট ওই পাশে ডিআই রাখছি, ডিআই ইকুয়ালস টু কি দিতে পারি? ভি ম্যাক্স বাই এল সাইন ওমেগা টি ডিটি। এই ডিটি এই পাশে যখন আসছে তখন আগে ভাগ ছিল, এই পাশে আসার পর গুণ হয়ে গেছে। এল এখানে গুণ ছিল, এই পাশে আসার পর ভি ম্যাক্স এর নিচে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? এটাকেই আমরা এভাবে লিখতে পারি। এখন উভয় পক্ষকে আমরা যখন তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করব, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে পাই। ইন্টিগ্রেশন করলে এরকম হবে, আই না, এটা এভাবে লিখি, ডিআই ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই এল। ভি ম্যাক্স বাই এল এই দুই, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরেই রাখলাম, এই জন্য এখানে সাইন ওমেগা টি ডিটি এতটুকুকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এইটা কোন সূত্র? এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়ালস টু আসে হচ্ছে x। তো এখানে আছে কি? ইন্টিগ্রেশন অফ, মাঝখানে যদি আমি, মাঝখানে কিছুই নাই, মাঝখানে আমি 1 ধরে নিতে পারি। তো এখানে ডিআই এর সাপেক্ষে, x এর সাপেক্ষে করলে x আসতো, এখানে ডিআই এর সাপেক্ষে করতেছি এই জন্য আই আসবে। ঠিক আছে? এই পুরোটাকে আমি কি লিখতে পারি? আই লিখতে পারি। এখানে ভি ম্যাক্স বাই এল কনস্ট্যান্ট মান, সাইন ওমেগা টি রে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস ওমেগা টি। এটা আসে সাইন ওমেগা টি রে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস ওমেগা টি। সামনে আরেকটা তোমার হচ্ছে ওমেগা আসে, সামনে আরেকটা ওমেগা আসে, ও সরি, ভাগ আকারে ওমেগা আসবে। ডিফারেন্সিয়েশন করলে গুণ আকারে আসে, আর হচ্ছে ইন্টিগ্রেশন করলে ভাগ আকারে আসে। ঠিক আছে? যদি এই টি বাদে অন্য কোনো কনস্ট্যান্ট থাকে, যেরকম সাইন 2 থেটারে ইন্টিগ্রেশন যদি করো তুমি ডি থেটার সাপেক্ষে, তাহলে আসবে মাইনাস কস 2 থেটা বাই 2 এরকম আসে। এখানেও দেখো সাইন ওমেগা টি ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এজন্য মাইনাস কস ওমেগা টি ডিভাইডেড ওমেগা আসছে। ঠিক আছে? কনস্ট্যান্ট মানটা নিচে চলে আসে। তো আমরা ফাইনালি কি লিখতে পারি? আই ইকুয়ালস টু ভি ম্যাক্স ওমেগা এল, হ্যাঁ, ভি ম্যাক্স ওমেগা এল মাইনাস কস ওমেগা টি, এভাবে লিখতে পারি। তো এই ওমেগা এল রে কি লেখা যায়? ভি ম্যাক্স বাই ওমেগা এল রে লেখা যায় এক্সএল, ওমেগা এল কে লেখা যায় এক্সএল। এই কস ওমেগা টি রে আমরা যদি সাইন বানাইতে যাই, কস থেটাকে যদি আমি সাইন থেটা করতে চাই, তাহলে এভাবে লিখতে হয়, সাইন থেটা মাইনাস পাই বাই 2 বা 90 ডিগ্রি লিখতে হয়। হ্যাঁ, কিভাবে লিখতে হয়? মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ,
কস থেটা যেটা আছে সেটাকে যদি তুমি এভাবে লেখো, এভাবে লেখা যায়, ঠিক আছে? হ্যাঁ, এভাবে লেখা যায়। তো কজের সামনে যদি মাইনাস থাকে, তোমরা যখন ট্রিগোনোমেট্রি পড়বা তখন দেখবা যে কজের সামনে মাইনাস থাকা না থাকা সমান কথা, কস মাইনাসে খেয়ে ফেলে, ঠিক আছে? তো মাইনাস কস থেটা যেটাকে এভাবে লিখতে পারো, শুধু কস থেটাকেও এভাবে লিখতে পারো। তো মাইনাস কস ওমেগা টি আছে, আমরা এটাকে কনভার্ট করে ত্রিগোণমিতির নিয়মে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পিওর ইন্ডাকটিভের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন, এটা ভোল্টেজের ইকুয়েশন, এটা ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এটা ভোল্টেজের ইকুয়েশন, এটা কারেন্টের ইকুয়েশন। যখন পিওর রেজিস্টিভ যখন ছিল তখন ভোল্টেজের ইকুয়েশন এবং কারেন্টের ইকুয়েশন সেম ছিল, কিন্তু পিওর ইন্ডাকটিভে দেখো -90 চলে আসছে, মানে হচ্ছে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে, কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে, ইকুয়েশন দ্বারা আমরা বুঝতে পারছি। এখন যদি আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখি, পিওর ক্যাপাসিটিভ হলে কিরকম হয়, জাস্ট সার্কিটে এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে। পিওর ক্যাপাসিটিভ যদি হয়, যদি পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে কি হবে? পিওর ক্যাপাসিটিভ যদি হয়, পিওর ইন্ডাকটিভ যখন ছিল তখন কি ছিল? তখন মূলত একটা সার্কিটে ভোল্টেজ যেই ফেজে ছিল, কারেন্ট সেখান থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ ছিল। কিন্তু ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর মূলত ভোল্টেজকে স্টোর করে, ক্যাপাসিটর ভোল্টেজকে বা চার্জকে স্টোর করে। স্টোর করা মানে হচ্ছে তুমি সার্কিটে ভোল্টেজ প্রডিউস করতেছো, কিন্তু সে কিছু ভোল্টেজ পরিমাণ খেয়ে ফেলতেছে, মানে স্টোর করে ফেলতেছে। তো এই দিক দিয়ে যে ভোল্টেজটা যাবে, এই জায়গায় তুমি সেম ভোল্টেজ পাবা না, একটু কম পাবা। এটা যেহেতু একটা বেসিক সার্কিট, হ্যাঁ, বড় সার্কিটের ক্ষেত্রে এই ডিফারেন্সটা পাওয়া যায়, এই সার্কিটে তেমন ডিফারেন্স পাওয়া যাবে না, ঠিক আছে? তো মূল কথা হইল ক্যাপাসিটর ভোল্টেজকে স্টোর করে বা চার্জকে স্টোর করে, যার ফলে আমি ধরেই নিতে পারি সে ভোল্টেজকে বাধা প্রদান করে। এই জন্য ইন্ডাক্টরে ছিল ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি ল্যাগিং, এখন হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ এর থেকে কারেন্ট 90 ডিগ্রি লিডিং এ থাকবে, ঠিক আছে? এলই ডবল ডি সম্ভবত লিডিং এ থাকবে। ভোল্টেজ থেকে কারেন্ট কি হবে? 90 ডিগ্রি লিডিং এ থাকবে। ইন্ডাক্টরে কি ছিল? কারেন্ট ল্যাগিং এ ছিল, কারণ সে কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা দিত ইন্ডাক্টর। আর ক্যাপাসিটর কি হয়? ক্যাপাসিটরে হচ্ছে ভোল্টেজ প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করানো হয়। এর ফলে কি হয়? কারেন্ট উপরে থাকে, কারেন্ট লিডিং এ থাকে, আর ভোল্টেজ কি থাকবে? ল্যাগিং এ থাকবে, ঠিক আছে? তো এর ভেক্টর অ্যান্ড ফেজর ডায়াগ্রামটা কিরকম হবে? ফেজর ডায়াগ্রামটা এরকম, এটা হচ্ছে ভোল্টেজ, না উল্টা করে দাও, উল্টা করে দিতে পারো বা এভাবেও দাও, সমস্যা নাই, এভাবে দিলেও সমস্যা নাই। এটা ভোল্টেজের সমীকরণ, এখানে কার্ভটা আর একটু বাড়াই দিতে হবে। এখানে আছে π/2, এটা 0 ডিগ্রি, এখানে আছে কি পাই, এখানে 3π/2 মানে 270 ডিগ্রি, এখানে হচ্ছে 2π। এটা হচ্ছে ভোল্টেজের সমীকরণ। কি থাকে? কারেন্ট থাকে হচ্ছে 90 ডিগ্রি লিডিং এ, মানে আগে থাকবে, পরে শেষ হবে, এরকম থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কারেন্টের সমীকরণ, আচ্ছা কারেন্ট। তুমি চাইলে আগের অংশটা মুছে দিতে পারো, রেফারেন্স লাইনের আগের অংশটা মুছে দিতে পারো, এখান থেকে শুরু করতে পারো, কিন্তু শুরু হয়েছে কোথা থেকে এটা দেখানোর জন্য আমি এতটুকু আঁকলাম, যে 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রে। আর হচ্ছে সরি, এটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম,
ফেজর ডায়াগ্রাম। আর তোমার ভেক্টর ডায়াগ্রাম কি হবে, যদি ভোল্টেজকে আমি রেফারেন্স ধরি, ভোল্টেজ সরল রেখায় আঁকি, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি হবে, 90 ডিগ্রি লিডিং এ যাবে, অর্থাৎ সে 90 ডিগ্রি উপরে থাকবে। আগে কি ছিল, আগে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি ছিল, 90 ডিগ্রি ল্যাগিং এ ছিল কারেন্ট, এখন তোমার ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং এ যাবে। আগে নিচে চলে আসছিল, এখন সে উপরে চলে গেছে। ঠিক আছে, এরকম হবে ভেক্টর ডায়াগ্রামটা, এরকম হবে। এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এখন ইকুয়েশনের কথা বলো, ইকুয়েশনটা কিরকম হবে, ইকুয়েশনে ভোল্টেজের ইকুয়েশন অলওয়েজ সেম, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। হ্যাঁ, তো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম ক্যাপাসিটরের একটা সূত্র আছে, কিউ ইকুয়ালস টু, কিউ হচ্ছে চার্জ, হ্যাঁ, কিউ ইকুয়ালস টু সি ভি, সি হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভি হচ্ছে ভোল্টেজ, কিউ ইকুয়ালস টু সি ভি। তো এই জায়গায় তুমি যদি কি করো, এই ভি এর মানটা বসায় দাও, তাহলে কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এই যে এই ভিতে আমি ভি এর ইকুয়েশনটা বসায় দিলাম, হ্যাঁ, ভিতে ভি এর ইকুয়েশনটা বসাই দিলাম। ওকে, কিউ ইকুয়ালস টু আমরা এখন এটা পাইলাম। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, এটা হচ্ছে ক্যাপাসিটরের সূত্র। আমার তো কি বলে, ভোল্টেজের সূত্র সবগুলোতেই সমান, হ্যাঁ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ আর হচ্ছে রেজিস্টিভের ক্ষেত্রে ভোল্টেজের, রেজিস্টিভের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট দুইটাই সমান। তোমার হচ্ছে ইন্ডাকটিভের ক্ষেত্রে ভোল্টেজের সূত্র একটা, ক্যাপাসিটিভের সূত্র গিয়ে লাস্টে গিয়ে মাইনাস হয়ে যায় কারেন্টের বেলায়। এখন তোমার ক্যাপাসিটিভের বেলায় লিডিংয়ে আছে, ইন্ডাকটিভের বেলায় ল্যাগিংয়ে ছিল, এই জন্য সমীকরণে লাস্টে গিয়ে মাইনাস π/2 হয়েছে, π/2 মানেই হচ্ছে 90, আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে লিডিংয়ে আছে এই জন্য প্লাস π/2 হবে, দেখবা। হ্যাঁ, তো ডি কিউ বাই ডিটি, তো এখানে কিউ এর মানটা বসায় দাও, এই জায়গায় কিউ এর মানটা বসায় দাও, ডি বাই ডিটি সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ঠিক আছে, তো আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, সি ভি ম্যাক্স, এই জিনিসটা কনস্ট্যান্ট, এই জিনিসটা এর জন্য সামনে নিয়ে আসো, সি ভি ম্যাক্স, সি ভি ম্যাক্স কি হবে, সাইন ওমেগা টি রে যদি ডিফারেন্সিয়েশন করো, আগেরটা ইন্টিগ্রেশন করতে হয়েছে, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে, সামনে একটা ওমেগা আসবে, হ্যাঁ, সামনে একটা ওমেগা আসবে, আর হচ্ছে সাইন থিটারে যদি ডি বাই সাইন থিটারে ডি বাই ডি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কস ওমেগা টি। হ্যাঁ, যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টটা সামনে চলে আসছে। তো কস থিটাকে যদি আমি সাইন থিটা বানাইতে চাই, তাহলে কি করতে হবে, কস থিটাকে সাইন থিটা বানাইতে চাইলে, হ্যাঁ, এর আগে হচ্ছে মাইনাস কস থিটা ছিল, হ্যাঁ, মাইনাস কস থিটা ছিল, সেটাকে সাইন থিটা বানাইতে আমার কি করতে হয়েছে, সাইন ওমেগা টি মাইনাস π/2 এরকম করতে হয়েছে না। আর যদি প্লাস কস থিটাকে ডিফারেন্সিয়েশন করতে যাও, তাহলে এরকম হবে, সাইন ওমেগা টি প্লাস π/2। দুইটার মান যদিও এক, তবুও প্লাস মাইনাস দেখাইতে হবে আমাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে প্লাস দেখাইতে হবে, তোমার ইন্ডাকটিভের ক্ষেত্রে মাইনাস দেখাইতে হয়েছিল। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, ট্রিগোনোমেট্রি যখন করবা তখন এই সূত্রগুলো পাবা। যদি কজের সামনে মাইনাস থাকে, তাহলে এটাকে সাইনে কনভার্ট করতে 90 ডিগ্রি বিয়োগ করতে হয়, কজের সামনে প্লাস থাকলে সাইনে কনভার্ট করতে হলে 90 ডিগ্রি যোগ করতে হয়। ঠিক আছে, তো আই ইকুয়ালস টু আমরা আলটিমেটলি কি লেখা যায়, ওমেগা সি ভি ম্যাক্স, ওমেগা সি ভি ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস π/2। এই ওমেগা সি কে আমরা লিখতে পারি ভি ম্যাক্স এক্স সি লিখতে পারি। হ্যাঁ, কোথায় এখানে লিখি নাই, হ্যাঁ দেখো, এক্স সি বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা ওমেগা সি লিখতে পারি, অথবা সরি, হ্যাঁ, ওমেগা সি লিখতে পারি,
অথবা 1/2 না 1/ωc লিখতে পারি, অথবা 1/2πfc এরকম লিখতে পারি। হ্যাঁ, তো i ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি চাইলে, Vmax বাই xc sin ωt প্লাস π/2 এরকম আসবে। এটা হচ্ছে ক্যাপাসিটিভের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন, এটা ভোল্টেজের ইকুয়েশন এটা। ঠিক আছে, দেখো ইকুয়েশন প্রায় সেম, কিন্তু এখানে জাস্ট কি আসছে, প্লাস 90 ডিগ্রি আসছে, কারণ 90 ডিগ্রি লিডিং এ থাকে ক্যাপাসিটরের ক্ষেত্রে, এটা সেটার প্রমাণ। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে ম্যাথ করলে করতে পারো, ম্যাথগুলো খুবই সহজ। একটা প্রথম ম্যাথটা আসছিল 24 সালে এই সূত্র দিয়ে, এই যে xc ইকুয়ালস টু 1/2πfc। এবার করে নিবা, এগুলা কোনো ক্রিটিক্যাল ম্যাথ না। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, কোনো প্রবলেম থাকলে বলতে পারো।